অধ্যায় 419 ইচ্ছা। পলিম্যাথ নামটা শুনেই মনে হচ্ছে এই সিকোয়েন্সটা বেশ শক্তিশালী। রিডার পাথওয়ের সিকোয়েন্স 7কে বলা হয় নলেজ কিপার বা ডিটেকটিভ। এটা এমন একটা কাজ যেটা জ্ঞান অর্জন আর ডিডাকশন বা অনুমানের ওপর বেশি জোর দেয়। খুব বেশি হলে এটার সাথে ভালো যুদ্ধের কৌশল আর যন্ত্রপাতি ব্যবহারের ক্ষমতা থাকতে পারে, তাই একে খুব একটা শক্তিশালী বলা যায় না। কিন্তু সিকোয়েন্স 6-এ এসে হঠাৎ করে একটা গুণগত পরিবর্তন দেখা যায়, বিশেষ করে বিয়ন্ডারদের যুদ্ধের ক্ষেত্রে। দেখে মনে হচ্ছে প্রতিটি বিয়ন্ডার পাথওয়েরই হাই সিকোয়েন্সের নিচে নিজস্ব কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে, তবে সেটা কোনো নির্দিষ্ট সিকোয়েন্সে স্থির নয়। যেমন সিয়ার পাথওয়ের জন্য সেই গুরুত্বপূর্ণ ধাপটা হল ম্যাজিশিয়ান। ক্লাইন এক চুমুক গরম কফি খেল এবং অন্য সিকোয়েন্সের গোপন রহস্যগুলো নিয়ে আর ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করল না। বরং সে হেসে বলল, মিস্টার স্ট্যান্টন, আপনাকে দেখে বেশ নির্ভর মনে হচ্ছে। আপনি একদমই ঘাবড়ে যাননি বা চিন্তিত নন। আইসেনগার্ড সাথে সাথে কোনো উত্তর দিল না। সে তার ছুরি আর কাঁটা চামচ নামিয়ে রাখল, পাইপটা বের করল আর বলল, আপনার আপত্তি নেই তো? আসলে আমার আপত্তি আছে, কিন্তু ব্যাকল্যান্ডের দূষণ আর কুয়াশা এমনিতেই এত খারাপ যে কয়েকটা সেকেন্ড হ্যান্ড ধোঁয়া পরিস্থিতিকে আর খুব একটা খারাপ করতে পারবে না। ক্লাইন মাথা নেড়ে হাসল। এটা কি আপনাকে চিন্তা করতে সাহায্য করে? আরও সঠিকভাবে বলতে গেলে প্রতিদিন নাস্তার পর এটা আমার একটা অভ্যাস। পাইপটা তৈরি করে আইসেনগার্ড একটা লম্বা টান দিল। ধোঁয়া ছাড়ার সময় সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয়, ঘাবড়ে যাওয়া বা চিন্তা করা আমাদের বিপদের মোকাবিলা করতে সাহায্য করে না। সেক্ষেত্রে একটু শান্ত থাকাই কি ভালো নয়? এতে মস্তিষ্ক আরও সক্রিয় হয়। আমার সহকারী সহজেই চিন্তিত হয়ে পড়ত, যার কারণে তার ভয়ঙ্কর পরিণতি হয়েছে। উফ! আইসেনগার্ড কাসলানার দিকে তাকিয়ে বলতে থাকল, তাছাড়া আমাদের প্রতিপক্ষ একজন ডিজায়ার অ্যাপোস্টল। আমাদের তীব্র আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। একথা বলে সে একটু হাসল। সবচেয়ে বড় কথা হল, আমাদের কাছে ডিজায়ার অ্যাপোস্টলকে খুঁজে বের করার আর কোনো উপায় নেই। তাহলে আমরা কি করব? কাসলানা শেষ টুকরো বেকনটা নিচে রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করল। আইসেনগার্ড একটা টান দিয়ে ব্যঙ্গ করে বলল, এই ধরনের বিষয় নিয়ে কথা বলার সময় আমি রিক্লাইনিং চেয়ার বেশি পছন্দ করি। বিপদ টের পাওয়ার ক্ষমতা ছাড়া ডেভিলরা ভবিষ্যৎবাণী বা আগে থেকে কিছু বুঝতে পারার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তাই কোনো ডিজায়ার অ্যাপোস্টল যদি তার প্রতিশোধের প্রধান লক্ষ্যবস্তুকে খুঁজে বের করতে চায়, তবে তাকে সক্রিয়ভাবে তদন্ত করতে হবে এবং তথ্য জোগাড় করতে হবে। নইলে সে কি করে জানবে যে কোন প্রাইভেট ডিটেকটিভ গ্রুপ এই ধারাবাহিক হত্যাকাণ্ডে বড় অবদান রেখেছে? সে কি করে আপনাকে আর আমাকে হুবহু খুঁজে বের করতে পারল? এই প্রক্রিয়ায় সে অবশ্যই অনেক মানুষের সাথে যোগাযোগ করেছে। এমনকি ছদ্মবেশে থাকলেও সে কিছু না কিছু ক্লু রেখে যাবেই। মেশিনারি হাইভমাইন্ডের দেওয়া ঝাপসা ছবির পাশাপাশি এগুলো থেকে ক্লু পাওয়া যাবে। একইভাবে সে যদি আমাকে আক্রমণ করতে চায়, তবে তাকে খুঁজে বের করতে হবে আমি কোথায় থাকি, আমার আসা যাওয়ার ধরন কী রকম, আমি কখন কাজ করি বা বিশ্রাম নিই। তাকে এটাও জানতে হবে যে আমাকে রক্ষা করার জন্য কোনো শক্তিশালী অফিসিয়াল বিয়ান্ডার আছে কি না। এজন্য দীর্ঘ পর্যবেক্ষণ আর প্রাসঙ্গিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, এবং একইভাবে এর অর্থ হল অন্যদের সাথে আর নির্দিষ্ট কিছু জায়গার সাথে মেলামেশা। হে হে, একবার যদি কোনো যোগাযোগ হয় তবে সেখানে ক্লু থাকবেই। আমার এই প্রবাদটা খুব প্রিয়। সে যেখানেই পা রাখুক, যা কিছুই স্পর্শ করুক, যা কিছু ফেলে আসুক, এমনকি অবচেতনভাবে হলেও তা তার বিরুদ্ধে এক নীরব সাক্ষী হয়ে থাকবে। আমি এই বাক্যটা জানি। এটা সম্রাট রোজেল বলেছিলেন। ক্লাইন হাসল। শীঘ্রই সে একটু বিষণ্ণ বোধ করল, কারণ এই পৃথিবীতে এই নিয়ে দ্বিতীয়বার সে কাউকে এই প্রবাদটা বলতে শুনল। শেষবার এটা ঘটেছিল যখন সে টিং এনেছিল। ঝুলে পড়া গালওয়ালা কাসলানা দীর্ঘশ্বাস ফেলল। একজন বড় ডিটেকটিভের কাছ থেকে এটাই আশা করা যায়। আমি কখনোই এসব কথা ভাবিনি। আমি আপনার পর্যবেক্ষণ আর যুক্তি দেওয়ার ক্ষমতার প্রশংসা করি। আইসেনগার্ড হেসে উত্তর দিল, সবারই নিজস্ব দক্ষতার ক্ষেত্র থাকে। যদি স্রেফ লড়াইয়ের কথা হয়, তবে আমি বারবার আপনার কাছে হেরে যাব। শার্লকও নিশ্চয়ই আমি যা বললাম সেসব কথা ভেবেছে। তারও অসামান্য পর্যবেক্ষণ আর যুক্তি দেওয়ার ক্ষমতা আছে এবং সে একজন চমৎকার ডিটেকটিভ। আসলে আপনি যখন এত আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন, তখন আমি একটু লজ্জিত বোধ করছিলাম। ক্লাইন কোনোমতো একটা হাসি ফুটিয়ে তুলল। না, আপনি একজন আসল ডিটেকটিভ। আমি এখনও আপনার থেকে অনেক দূরে আছি। আপনি সত্যিই একজন বিনয়ী তরুণ। আইসেনগার্ড দীর্ঘশ্বাস ফেলল। সে হেসে বলল, এরপর আমরা এই বিষয়গুলো মাথায় রেখে এগোব। আপনাকে আপনার নিজস্ব সম্পদ আর তথ্যের উৎসগুলো ব্যবহার করতে হবে। ট্যারোট ক্লাব বাদ দিলে ব্যাকল্যান্ডে আমার 1/3 সম্পদ আর তথ্যের উৎস তো আপনার কাছ থেকেই আসা। আমার প্রিয় বুড়ো মিয়া ক্লাইন জোর করে হেসে উত্তর দিল, ঠিক আছে। আই অফ উইজডমের বিয়ন্ডার গ্যাদারিং বাদ দিলে সে ম্যারিক, মিস শ্যারন, ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট
আর বিশপ উট্রাভস্কির সাহায্য নিতে পারত। মেশিনারি হাইভ মাইন্ড যেহেতু গোপনে আমাকে পাহারা দিচ্ছে, তাই আমাকে মিস শ্যারন আর ম্যারিককে বাদ দিতে হবে। আমি ভ্যাম্পায়ার এমলিনের কাছে যেতে পারি, কারণ সে এখন ধরিত্রী মাতার আধিক বিশ্বাসী এবং বিশপ উট্রাভস্কির অধীনে আছে। অফিসিয়াল বিয়ন্ডারদের কাছ থেকে তার কোনো বিপদ হবে না। ক্লায়েন্ট সাথে সাথে ঠিক করে ফেলল কোন দিকে যেতে হবে। কাসলানা কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিল, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট তার টোস্টের শেষ টুকরোয় বাকি ক্রিমটুকু মাখিয়ে আয়েশ করে চিবিয়ে গিলে ফেলল এবং জিজ্ঞেস করল, মিস্টার স্ট্যান্টন, আপনি আগে একটা বিশেষ সিল্ড আর্টিফ্যাক্ট সক্রিয় করার কথা বলেছিলেন। সেটা কি আমাদের ডিজায়ার অ্যাপোস্টলের মোকাবিলা করতে সাহায্য করবে? হ্যাঁ, সেই ডেভিল ডগকে খুঁজে বের করতে আর ঘিরে ফেলতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আইসেনগার্ড খোলাখুলিভাবে উত্তর দিল। এটার কোড নাম হল সিল্ড আর্টিফ্যাক্ট 142। 142 গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট খুবই বিপজ্জনক এবং এটা খুব সীমিত উপায়ে ব্যবহার করা যায়। এমনকি ব্যাকল্যান্ডের ডায়োসিসও মাত্র একটা বা দুটো আইটেম রাখতে পারে। ক্লাইনের মাথায় বর্ণনাগুলো খেলে গেল এবং সে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, এটা কি? এটার ক্ষমতা আর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি? আইসেনগার্ড হেসে বলল, ওটা চার্চ অফ এভারনাইটের একটা গোপন রহস্য। আমি জানি না। আমি শুধু এটুকুই জানি যে এটা আগে ব্যাকল্যান্ডে ছিল না। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে জরুরি ভিত্তিতে এটাকে এখানে আনা হয়েছে। বলা হয় যে এটা একটা রূপালী রঙের সম্পূর্ণ বর্ম, যার ওপর গাঢ় লাল রক্তের দাগ আছে। এটা একবার একটা ছোট শহর ধ্বংস করে দিয়েছিল এবং এর কারণে 1 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল। অভিশপ্ত বর্ম। ক্লাইন এটার একটা নাম দিয়ে পাল্টা জিজ্ঞেস করল। আইসেনগার্ড এক মুখ ধোঁয়া ছেড়ে গম্ভীরভাবে মাথা নাড়ল। হয়তো এটা অভিশপ্ত নয়। কেউ কেউ এটাকে বার্সার্কার্স আর্মার বা ব্লাডথার্স্টিয়ার্স আর্মার বলে ডাকে। আমার চার্চ একবার অনুমান করেছিল যে এতে যে রক্ত লেগে আছে তা প্রাচীনকালের কোনো দেবতার রক্ত। যখন এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল তখন এটাকে সাধারণ মনে হয়েছিল। এটাকে স্রেফ একটা অ্যান্টিক হিসাবে বিবেচনা করে অন্যদের কাছে বিক্রি করা হয়েছিল। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে যারা এটার সংস্পর্শে এসেছিল তারা একে একে মারা গেল। এটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যু, প্রায় দেহ বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা, এবং তারপর এটাকে কেন্দ্র করে চারদিকে মৃত্যু ছড়িয়ে পড়ল। সংস্পর্শে আসার আর কোনো প্রয়োজন ছিল না এবং এভাবেই একটা ছোট শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এটি পঞ্চম যুগের শুরুর দিকে ঘটেছিল। নাইট হক্সরা এর পরবর্তী বিষয়গুলো সামলেছিল। জ্ঞান ও প্রজ্ঞার দেবতার চার্চের একজন বিয়ন্ডারের কাছ থেকে এটাই আশা করা যায়। সে যথেষ্ট ইতিহাস আর বিয়ন্ডার ঘটনা সম্পর্কে জানে। ক্লাইন মনে মনে প্রশংসা করল। কাসলানা কিছুটা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, এটা কি আমাদের জন্য বিপদ বয়ে আনবে? চার্চ অফ এভারনাইট অবশ্যই এটাকে সিল করার সঠিক উপায় খুঁজে পেয়েছে, কিন্তু আমাদের জন্য ভালো হবে যদি আমরা যতটা সম্ভব এটা এড়িয়ে চলি। আইসেনগার্ড অর্ধেক সান্ত্বনা আর অর্ধেক সতর্কবাণী হিসেবে বলল। নাস্তার পর সে আর ক্লাইন সেই অ্যাক্টিভিটি রুমে গেল যেখানে লড়াই হয়েছিল। কাসলানা প্রথমে বাথরুমে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে ক্লাইন চিন্তিতভাবে বলল, তাকে দেখে মনে হচ্ছে সে কি আরবিটার পাথরের বিয়ন্ডার? আপনার পর্যবেক্ষণ ক্ষমতা সত্যিই অসাধারণ। আইসেনগার্ড রিক্লাইনিং চেয়ারে বসে পড়ল। ক্লাইন যখন সোফার দিকে এগিয়ে গেল তখন সে নিচু স্বরে বিভ্রান্ত হয়ে বলল, এই পাথওয়ে কঠোরভাবে রাজপরিবার, সেনাবাহিনী আর প্রাচীন অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত। বাইরে এটার খুব কম ফর্মুলা আর উপকরণ পাওয়া যায়। কাসলানার কি সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আইসেনগার্ড হেসে বলল, বেশ স্পষ্টভাবেই আছে, তবে এখনও পর্যন্ত সে নিজে থেকে এই বিষয়ে কোনো কথা তোলেনি। এর মানে হল সত্যিই এমন কোনো কারণ আছে যার জন্য এই বিষয়ে কথা বলাটা তার জন্য কিছুটা অসুবিধাজনক। সে ক্লাইনের দিকে হাসি মুখে তাকাল, যেন বলতে চাইল, আপনিও কি একই রকম নন? ক্লাইন শুকনো হাসি হাসল এবং বসে পড়ল। কিছুক্ষণ পর কাসলানা অ্যাক্টিভিটি রুমে এল এবং ক্লাইন ও আইসেনগার্ডের সাথে ডিজায়ার অ্যাপোস্টলকে নিয়ে আলোচনা করতে থাকল। কথা বলার সময় তার মুখটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল এবং সে একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার আমি সবচেয়ে বিপজ্জনক একটা কেসে জড়িয়ে পড়েছি। আমি জানি না শেষ পর্যন্ত বেঁচে ফিরব কি না। আমি যদি ডিজায়ার অ্যাপোস্টলের হাতে মারা যাই, তবে আমি চাই আমার কবরের ওপর এটা লেখা থাকুক, তিনি একজন মহান মা ছিলেন। কাসলানার গলা ধীরে ধীরে নেমে এল এবং তার সেই খিটখিটে মেজাজটা যেন নরম হয়ে গেল। আইসেনগার্ডও একই রকম অনুভব করল এবং মাথা নাড়ল। একইভাবে সে আমার দেখা সবচেয়ে বিপজ্জনক শত্রু। এরপর সে হেসে বলল, যদি আমি এর কারণে মারা যাই এবং আপনারা দুজন বেঁচে থাকেন, তবে আপনারা কি আমার দেহাবশেষ লেনবার্গের হোলি টেম্পল অফ নলেজে পৌঁছে দিতে রাজি হবেন? ডেথ ফ্ল্যাগ ওড়ানো বন্ধ করুন। ক্লাইনের মুখ অর্ধেক খোলা রয়ে গেল এবং সে জানত না কিভাবে তার সামনের এই 2 ডিটেকটিভকে থামাবে। কোনো সমস্যা নেই, তবে আমি আশা করি এই দিন যেন কখনো না আসে। সে এই চিন্তা দূর করার যথাসাধ্য চেষ্টা করল।
আইসেনগার্ড তার দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, শার্লক, আপনার ব্যাপারে কি হবে? আপনি যদি ডিজায়ার অ্যাপোস্টলের হাতে মারা যান, তবে আপনার এমন কোনো ইচ্ছা আছে যা আপনি চান যে অন্যেরা পূরণ করুক। আমাকে পুনর্জীবিত করো। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আশা করি আমাকে সুন্দর পরিবেশের কোনো কবরস্থানে কবর দেওয়া হবে। সবচেয়ে ভালো হয় যদি আমার দেহ অক্ষত থাকে এবং তার ওপর পবিত্র জল আর তাজা ফুল ছিটিয়ে দেওয়া হয়। তার কথার মূল অর্থ ছিল, আমাকে পুড়িয়ে ফেলবেন না। দরজার বেল বাজার শব্দ না শোনা পর্যন্ত তারা তিনজন কিছুক্ষণ চুপ করে থাকল। আগন্তুক ছিলেন মেশিনারি হাইভ মাইন্ডের ডিকন ইকানসর বার্নার্ড। তার চুলগুলো তার টুপির নিচ দিয়ে জেদ করে বের হয়ে আসছিল, যা তার গভীর আর পুরুষালী চেহারায় এক অবর্ণনীয় অগোছালো ভাব তৈরি করেছিল। এবার তার হাতে সেই সিলভার মিরর অ্যারোডেস ছিল না। কে জানে সে ওটা কোথায় রেখেছে। যদি সুযোগ পাই, তবে আমি সেই জাদুকরী আয়নাটা ব্যবহার করে দেখতে চাই আমার অনুগত আর বিনয়ী সেবক কেমন প্রতিক্রিয়া দেখায়। ক্লাইন ভাবল। ইকানসার ভেতরে ঢুকলেন না। তিনি সেখানে দাঁড়িয়ে ডিটেকটিভ ত্রয়ীর দিকে তাকালেন। এরপর তিনি নিচু স্বরে দ্রুত বললেন, ডিজায়ার অ্যাপোস্টলের একটা ক্লু পাওয়া গেছে।